সুপ্রিয় দর্শক, এসটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় নিরাপত্তা কোথায়। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য ফখরুল ইমাম, আছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মাহমুদ সালাউদ্দিন চৌধুরী এবং জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি ফখরুল ইমাম আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি যে নিরাপত্তার কথা আমরা শুনি, জননিরাপত্তা। একজন মাননীয় সংসদ সদস্য ভারতে গিয়ে খুন হয়েছেন, তার যে ঘটনা সেটি দিয়ে আলোচনা শুরু করতে চাই। সংসদ সদস্য ভারতে গিয়ে খুন হলেন এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যারা এই হত্যাকারী তারা বাংলাদেশি, ভারতীয় কেউ না। আপনি নিরাপত্তাটা কিভাবে দেখেন, যে একজন সংসদ সদস্য তার বাড়তি নিরাপত্তার প্রয়োজন ছিল কিনা? ধন্যবাদ আপনাকে, এবং আমার সঙ্গে দুইজন বিজ্ঞ আলোচক আছেন, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এইটা কিন্তু আমাকে খুব ভাবিয়ে তুলেছে, কারণ আমাদের এখানে পার্লামেন্টে একটা নিয়ম আছে, চালু আছে, যে কোনো পার্লামেন্ট মেম্বার যদি বাইরে যায় সেশনের সময় অবশ্যই নিতে হবে যখন সেশন চলে, এবং সেশনের যখন চলে না তখনও স্পিকারের একটা পারমিশন লাগে তাদের, এবং এই পারমিশনের সঙ্গে প্রটোকলটা জড়িত। তো সুতরাং আমার কাছে খুব অবাক লেগেছে যে ইনি গেলেন ওখানে, যেভাবে অনেক রকম তো আমরা জানি না। তো নিরাপত্তা এখন তো মনে হচ্ছে যে কলকাতাতে তো নিরাপত্তার অভাব, কারণ ওই জায়গাটা বেছে নিয়েছে এইভাবে যারা আপনার এর সঙ্গে জড়িত ছিল। এখানেও তো ছিলেন উনি, এখানে তো কিলিংটা করতে সাহস পায় নাই। হয়তো কলকাতায় একটা নির্জন একটা ফ্ল্যাটের মধ্যে দিয়ে ওনাকে যতদূর জানা গেছে ওনাকে কিল করেছে, আবার বাংলাদেশি। এটা তো একটা মনে হয় যে এটা একটা কমফোর্টেবল জায়গায় কিলিংটা হয়েছে। আর বাংলাদেশের ইতিহাসে না, আমি বলবো পাকিস্তানের ইতিহাসেও এরকম ঘটনা আর ঘটে নাই যে বাংলাদেশের কোনো সাংসদ, কোনো মন্ত্রী কোনো দেশে হত্যাযজ্ঞের শিকার হয়েছে, বিশেষ করে পাশের দেশে তো নয়। সুতরাং এটাও একটা চিন্তার বিষয় আছে যে কোথায় অভাবটা ছিল। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, তার মানে বোঝা যায় যে উনি যখন গেছেন তখন আমাদের দেশের পুলিশকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে গেছেন। ওইখানে ওনার এক বন্ধুর বাসায় ছিলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে বর্ডার যখন পাস হয়েছেন, ওনার তো লাল পাসপোর্ট, যে দিক দিয়ে পাস হন, দর্শনের দিকেই পাস হন, যখন এটা এন্ট্রি হয় সঙ্গে সঙ্গে এই খবরগুলো তো চলে যাওয়ার কথা। এখানে একটু সন্দেহ লাগে যে নিরাপত্তা এখানে একটু একটু আছে, বিঘ্নিত হয়েছে। তো সুতরাং এটা আমাদের দেখার বিষয়, ইনভেস্টিগেশনে বাকিগুলো জানতে পারবে। তো চলাচলের নিরাপত্তা কিন্তু আমাদের দেশেও এখন একটু ভয়াবহ পর্যায়ে এখন কিন্তু হয়েছে। চলাচলের নিরাপত্তার মধ্যে অ্যাক্সিডেন্ট আসে একটা, মনে করেন ধরেন এই যে গাড়ি যানবাহন, এবার দেখেন সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মারা গেছে। আর রেলওয়ের কথা তো বলতেই পারবেন না আপনি, এরকম দুর্ঘটনা রেলওয়ে এক মাসের মধ্যে 2 বার আমরা কোনোদিন কল্পনা করেছি? আমার কাছে মনে হয় যে আমাদের সার্ভিস সেবার মান খুব নিম্নে গেছে। কারণ আমরা এখানে দেখি স্টেশন মাস্টারের গাফলতি, যে আপনার এই ফ্ল্যাগ দেখায় তার গাফলতি, মানে কোনো কাজেই লোকজন মনোযোগ দিয়ে কাজ করতে পারছে না। যেটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই ঘটনায় ভারতীয়রা জড়িত না, বাংলাদেশিরাই জড়িত, যে কথাগুলো আসছে, তাহলে সেটাই আমি বললাম তো আপনাকে, কতটা দুর্ধর্ষ হলে সেটি পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে সেখানে এই ধরনের একটি ঘটনা ঘটিয়ে আবার তারা ফিরে আসতে পারে। সেটাই আমি আলোচনা করলাম আপনার সঙ্গে, যে সাধারণত এসব ঘটনা হয় যেখানে একটু মনে করে যে নিরাপত্তা বোধ ফিল করে। বাংলাদেশে তো মারতে পারতো তাকে, কিন্তু যে কোনো কারণেই হোক বাংলাদেশিরাই যদি মেরে থাকে তাকে, তাহলে ভারতে নিয়ে মেরেছে, তার মানে ওইখানে নিরাপত্তার কোনো একটা আছে, ত্রুটি আছে, যার জন্য আমরা মনে করেছে যে এখানে মারলে পরে আমরা হয়তো বেঁচে যাব। কিন্তু পুলিশি তৎপরতা এতটা ছিল যে ওরা বাঁচতে পারে নাই, হয়তো বা আগামীতে আমরা দেখব যে আটকে গেছে। সুতরাং এখন এই নিরাপত্তাটা আমাদের দেশেও, নিরাপত্তা কিন্তু অনেকগুলো কারণে আসে।
একটা হলো তার মধ্যে আমাদের দেশে অর্থনীতির আপনার এই এমন এক পর্যায়ে গেছে অর্থনীতিটা, এর সঙ্গে জড়িত আছে করাপশন। এই করাপশন আর অর্থনীতির দুইটা আপনার কিন্তু একদম তৃণমূল পর্যায়ে চলে গেছে। সুতরাং আজকে আপনি নিরাপদ না আমি নিরাপদ এটা বলা খুব মুশকিল, কারণ মানুষ কোথায় কিভাবে এই আপনার সংক্ষুব্ধ হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না। রাজনৈতিকভাবে তো ওই সরকার ধরেন কন্ট্রোল করেছে, কিন্তু অর্থনীতিটা কি করবে? এই যে বাজেট আসতেছে, এই বাজেট নিয়ে তো অনেক কথা হচ্ছে যে এবারেরও বাজেট আপনার ব্যাংক ঋণ ছাড়া হবে না। 2,65,000 কোটি টাকার আগের দিনে বলেছিলাম আমি, তার মধ্যে 1,65,000 কোটি টাকা হলো এনবিআরের কল্যাণে আসবে, আর 1,00,000 কোটি টাকা প্রায় $9 বিলিয়ন এটা বাইরে থেকে আসবে। এমনি $100 বিলিয়ন আমাদের কিন্তু আছে, বৈদেশিক ঋণ আছে। তারপরে দেখেন একটা অফশোর ব্যাংকিং নিশ্চয়ই আপনি জানেন, টাকাটা বাংলাদেশি, এই টাকাটা ডলারে কনভার্ট করে ব্যবসাটা করবেন আপনি বিদেশে, এবং সেই বিদেশ থেকে ব্যবসা করে প্রফিটটা আবার এখানে জমা দিবেন। সেখানেও $5.6 বিলিয়ন আটকে আছে। এই যে ব্যবসায়িক, আমি শুনেছি এর মধ্যে ব্যবসায়ের একটা সম্পর্ক আছে এই নিরাপত্তা খুনের মধ্যে। সুতরাং এই যে এত টাকা, এত করাপশন, এত আপনার এগুলোতে কিন্তু আমার মনে হয় যে যে কোনো সময় এখানে এই যে ডিলগুলো হয়, ব্যবসায়িক ডিলগুলো, ইনফ্লেশন হচ্ছে, এই যে টাকার আপনার লেনদেন হচ্ছে, ইনফ্লেশন মানে যে সিন্ডিকেট হচ্ছে, এগুলোর প্রভাব পড়তে পারে। ফখরুল ভাই, আপনি নিজেও একজন সংসদ সদস্য ছিলেন, একজন সংসদ সদস্যের সঙ্গে আসলে কি এমন বিরোধ যে তাকে এরকম নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয় বা হয়েছে? বাংলাদেশে তেমন রাজনৈতিক প্রতিপক্ষেও এরকম ঘটনা ঘটেনি এরকম না, এটা খুব দুঃখজনক। সংসদ সদস্য ব্যাপারটা যাতে আমরা জানি যে স্বাধীনতার পরবর্তী সময়ে বেশ কয়েকজন সংসদ সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এখানে একটা কথা আমি বলি আপনাকে, প্রত্যেকটার লেভেল আছে একটা, তাই না? যে আমাদের সবাই তো রাজনীতি করে, সবাইকে সংসদ সদস্য হবে তা তো নয়। কেউ মেম্বার হবে, কেউ ইউনিয়ন চেয়ারম্যান হবে, কেউ উপজেলার চেয়ারম্যান হবে, কেউ মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের চেয়ারম্যান হবে, কেউ মেয়র হবে, কেউ সংসদ সদস্য হবে। এটা কিন্তু পার্টি ঠিক করে, কিন্তু সেই ব্যবস্থাটা ভেঙে যাচ্ছে। আমরা নমিনেশনের পাশাপাশি কি দেখতে পাচ্ছি, আমরা স্বতন্ত্র দাঁড়িয়ে করে দিচ্ছি। এখন এই লেভেলটা যদি আপনার উপরে নির্ভর করে, নমিনেশন সিস্টেমটা, আমাদের সংবিধান কিন্তু দলকে স্বীকৃতি দিয়েছে, কোনো ব্যক্তিকে স্বীকৃতি দেয়নি। আর আমাদের দল, নিবন্ধিত দল হচ্ছে প্রায় 42টার উপরে। সুতরাং আমি দল থেকে যখন নমিনেশন দেব, মনে করেন আমার এলাকায় 5 জন লোক আছে আমার দলের, আমি তাকেই দেব যে পার্লামেন্টকে রিপ্রেজেন্ট করবে, তাই তো? আর জেতাটা তো আমার না, আমাকে দল জেতাবে। দল করি কেন আমি? দল আমাকে জেতাবে। এই দেখেন না, ইন্ডিয়াতে কি হলো, আমিতেই দাঁড়াবে না ইয়েতে দাঁড়াবে, রায়বেরেলিতে দাঁড়াবে, এটা নিয়ে ওর ভাই বোনে ঠিক করলো। দুইখানে তো পরিচিত না, কিন্তু দলটা পরিচিত, এবং কাকে আপনার লাগবে সেটাকে আপনি যদি নিজেই স্ট্যান্ডার্ডটা নামিয়ে ফেলেন, কারো দোষ নেই। ফখরুল ভাই, আমি আপনার কাছে আবার আসবো। শেখ রবিউল আলম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগের সংসদ সদস্যরা বন্ধু রাষ্ট্রের কাছেও নিরাপদ নয়। আপনার কি মনে হয় যে এরকম আসলে বিষয়টা তেমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে? যে আমাদের একজন মেম্বার অফ পার্লামেন্ট ইন্ডিয়ায় গিয়ে জীবন দিল, শঙ্কার বিষয় না? শঙ্কার বিষয় তো থাকবে। আবার আওয়ামী লীগের সাথে ইন্ডিয়ার যে সখ্যতা বা বোঝাপড়া, যে আনুকূল্যতা, সেখানে গিয়ে যদি জীবনই দেয়, তো সেটা তো প্রতিবাদেরও দাবি রাখে, সমালোচনারও দাবি রাখে। কারণ জীবন দেওয়ার জন্য তো প্রতিবেশী রাষ্ট্র না, আর সেখানে তো একজন সাধারণ মানুষ না, একজন মেম্বার অফ পার্লামেন্ট। দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে বাংলাদেশিরা দায়ী। আচ্ছা, পর্যাপ্ত তদন্ত ছাড়া, তথ্যপত্র ছাড়া, বিশ্লেষণ ছাড়া কিভাবে বলা যায় ইন্ডিয়ারা দায়ী না? আচ্ছা, আপনি কি মনে করেন যে ইন্ডিয়ার কারো সহযোগিতা ছাড়া বাংলাদেশ থেকে যেও এই ধরনের হত্যাকাণ্ড ঘটানো যায় কিনা? সম্ভব তো না। রাস্তার উপর তো কেউ ছুরি মেরে তাকে মারেনি, একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যতটুকু আমরা জেনেছি আর কি, নিয়ে যাওয়া হয়েছে, সেখানে আর 2-1 দিন আগে খুন হয়েছে, সেখান থেকে লোক বেরিয়ে আছে। এই সব প্রক্রিয়া কি বাংলাদেশ থেকে গিয়েই সম্ভব, সেখানকার কারো না কারো সহযোগিতা ছাড়া? কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আগেই বলে দিচ্ছেন যে ইন্ডিয়ানরা জড়িত না, বাংলাদেশিরা জড়িত।
এই যে ধরেন নতজানু যে অবস্থান অথবা ইন্ডিয়া নির্ভর বা ইন্ডিয়াকে সেভ করার যে লেজুড়ভিত্তি বক্তব্য, সেগুলি কি জাতি হিসেবে আমাদের আহত করে না? করে তো। সেই জায়গা থেকে বলেছেন। এখন ধরেন আপনি বলছিলেন যে নিরাপত্তার বিষয় নিয়ে বলছেন, আমি এই ঘটনাকে দেখছি না। আপনি বলছেন জননিরাপত্তা, আমার ধারণা যে জননিরাপত্তা নিয়ে আপনি কথা বলছেন। আচ্ছা, আপনি আমাকে বলবেন, সরকারের যখন জননির্ভরতা থাকে না, জনগণের তখন নিরাপত্তা থাকে না। আবার রাষ্ট্রের যখন দায়বদ্ধতা থাকে না, তখন জনগণের নিরাপত্তা থাকে না। কারণ দেখবেন যে আমাদের যে কোনো ইনসিডেন্ট, যে কোনো ঘটনা, দুর্ঘটনা বলেন, হত্যা বলেন, বা ধরেন অপরাধ বলেন, যে ধরনের অপরাধ বলেন না কেন, তার তদন্ত, অভিযোগ গঠন, বিচার প্রক্রিয়া, স্বচ্ছতা, নিরপেক্ষতা বা আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয় না। দলীয় নৈকট্য বিবেচনা পায়, ভিন্ন দল হলে বা দলে অপরাধীর আইডেন্টিটি অন্য দলের হলে তার জন্য এক ট্রিটমেন্ট হয়। আবার ধরেন অপরাধী যদি সরকারি দলের আশ্রয় প্রশ্রয় থাকে, তার জন্য আরেকটা প্রক্রিয়া হয়। আবার এই দুটি প্রক্রিয়া বহাল থাকার কারণে সুবিধাভোগী যে সমস্ত ক্রাইম আছে, প্রফেশনাল ক্রাইম, প্রফেশনাল অপরাধী, তারা আবার এই দুটি জায়গার এই দুটি মানে দুর্বলতার সুযোগ গ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ে কি হচ্ছে, যে অপরাধীর শাস্তি হচ্ছে না, প্রকৃত বিচার হচ্ছে না, পার পেয়ে যাচ্ছে। এই সংস্কৃতি তো প্রতিষ্ঠিত হচ্ছে, বারবার হচ্ছে। এখন রাষ্ট্রের একটা নিরাপত্তা বাহিনী আছে, তার সর্বস্তরটাকে যদি আপনি বিরোধী দল আর ভিন্ন মত দমনে শুধু ব্যবহার করেন, 17-18 কোটি মানুষের নিরাপত্তার জন্য, এটাও তো ঠিক যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা আপনি হয়তো বলবেন, কিন্তু স্বল্পতা তো আছে, স্বল্পতা তো আছে না। এখন যতটুকু আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতা, যোগ্যতা এবং পরিসর আছে, তার সবটাই যদি আপনি শুধু রাজনৈতিক দমন নিধন অথবা নির্বাচন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণে ব্যবহার করেন, তখন তো জননিরাপত্তা উপেক্ষিত হয়। তারই অংশ এইগুলি যেগুলি ঘটছে। উনি বললেন যে সড়ক দুর্ঘটনায় প্রচুর মানুষ মারা যাচ্ছে, অগ্নি দুর্ঘটনায় মারা যাচ্ছে, আবার ধরেন কিশোর গ্যাংয়ের হাতে মারা যাচ্ছে, আবার ধরেন ড্রাগ অ্যাডাক্টেড হয়ে মারা যাচ্ছে, আন্তঃকন্দলে মারা যাচ্ছে, আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত হত্যা হচ্ছে, গুম হচ্ছে, আনঅথরাইজ কিলিং হচ্ছে। যাই বলেন না কেন, বাংলাদেশের মানুষেরই তো জীবন যাচ্ছে, তাই তো? এটা তো স্বাভাবিক মৃত্যু না। তো সেইটা দেখভাল করবে কে? সরকার। সেখানে তার মনোসংযোগের অভাব আছে, কারণ তার মেয়াদকালে তার রাষ্ট্র ব্যবস্থা নিয়ে 5 বছর পর জনগণের কাছে জবাবদিহি করা লাগছে না। যদি জনমতের ভিত্তিতে সরকার হতো, তাহলে সরকারকে এই বিষয়ে ওভার কনসার্ন হতে হতো যে না, আমার শাসন আমলটা দৃষ্টান্ত থাকতে হবে, মানুষের নিরাপত্তা থাকতে হবে, মানুষের সমৃদ্ধি থাকতে হবে, মানুষের কল্যাণ থাকতে হবে। এইভাবে যদি সরকার ভাবতো যে না, আর এইগুলি 5 বছর পর যখন জাতীয় নির্বাচন হবে, তখন ভোট পাওয়ার ক্ষেত্রে এগুলি বিবেচিত হবে, সেই প্রক্রিয়াটা যদি রাষ্ট্রে বহাল থাকতো, নিশ্চয়ই যে কোনো সরকার, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক বা জাতীয় পার্টি হোক, সে কিন্তু জনস্বার্থে, জননিরাপত্তায় কনসার্ন হতো। এই প্রক্রিয়া যেহেতু বিলুপ্ত হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাদের রাষ্ট্রে জবাবদিহি থাকা দরকার, তাদের আনুকূল্য যখন ক্ষমতাশীল দল চায়, তখন তাদের নিরাপত্তার ঘাটতি নিয়ে তাদের কাছে জবাবদিহি চাইতে পারে না সরকার। সরকারের এই দুর্বলতাও কাজে লাগছে আমাদের এই জননিরাপত্তার ক্ষেত্রে। ফখরুল ভাই অর্থনীতিতে চলে গেলেন, আমি 2টা বাক্য অর্থনীতিতে যোগ করেই বলি। ফখরুল ভাই যেটা বলেছেন 2,65,00,000 টাকার এডিপি, তার 1,65,00,000 টাকা মনে হয় এনবিআর যোগান দেবে, সঠিক নয়। 1,65,00,000 টাকা দেশি ব্যাংক থেকে ঋণ এবং সঞ্চয়পত্র সহ এই জায়গা থেকে হবে, আর 1,00,000 কোটি টাকা আসবে বিদেশি ঋণের উপর নির্ভর করেছে। অর্থাৎ 2,65,00,000 টাকার সবই ঋণ নির্ভর। রাজস্ব খাতে যে রাজস্ব হবে, সেটা দিয়ে রাষ্ট্র ব্যবস্থাপনা ব্যয় মিটবে না, সেখানেও কিছু ঘাটতি থাকবে। গত এডিপি 2,74,000 কোটি টাকা ছিল, সংশোধন করে 2,54,000 কোটি টাকা করেছে। সেটা সম্পূর্ণই দেশি ব্যাংকের ঋণ, বিদেশি ব্যাংকের ঋণ, বিদেশি অনুদান এবং ধরেন দেশীয় সাহায্য। সেখানে কোনো অর্থই রাষ্ট্রীয় খাত থেকে যোগান দেওয়া সম্ভব হয়নি, বা রাজস্ব খাত থেকে যোগান দেওয়া সম্ভব হয়নি। অর্থাৎ এই ধরনের প্রক্রিয়া যদি অব্যাহত থাকে, মানে টোটাল এডিপিটাই যদি ঋণ নির্ভর হয়ে যায়, তাহলে ঋণ যেভাবে বাড়ছে, সেই ঋণের কিস্তি পরিশোধে আগামী দিনে আমাদের যে সক্ষমতা বা এনবিআর যে রাজস্ব কালেকশনের দুর্বলতা, তাতে রাষ্ট্র আভ্যন্তরীণভাবে এবং বৈদেশিক ঋণের দিন দিন ঝুঁকিতে চলে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু জিডিপির 42% উপরে ঋণ হয়ে গিয়েছে, আপনি জানেন, বৈদেশিক ঋণ এবং দেশি ব্যাংকের ঋণ। সেটা কিন্তু অলরেডি ঝুঁকির মুখে। 51-এ গেলে মনে হয় সেটা আরও ঝুঁকিতে চলে যাবে।
আবার আমরা ধরেন IMF এর সাথে যে চুক্তি করছি, বিশ্বব্যাংকের সাথে যে শর্ত আছে, তার বাইরে আবার চীন থেকে যেভাবে ঋণ নিতে চাচ্ছি, তাতে আমরা কিন্তু অন্ধকারে চলে যাচ্ছি। অর্থাৎ অর্থনীতিতে প্রভাব বিস্তার করা বৈদেশিক যে সমস্ত শক্তি আছে তার দ্বারস্থ হয়ে তাদের গ্রিপে চলে যাচ্ছে। বাংলাদেশ এখান থেকে বেরোনো খুব কঠিন। অর্থনীতিতে আমরা নিরাপত্তাহীন হয়ে উঠছি। নিরাপত্তা না, ঝুঁকিতে চলে গিয়েছে। নিরাপত্তাহীন তো অনেক আগেই হয়েছে। এখন অর্থনীতিকে সার্ভাইভ করা একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে কি, আপনি বহুমুখী সুযোগ নিতে পারছেন না, কারণ আপনার ক্রেডিবিলিটিতে সমস্যা সরকারের। যদি সরকার স্বচ্ছ হতো, জনগণের রায়ের ভিত্তিতে হতো, তাহলে কোনো বিশেষ সুবিধাভোগীর কাছে তার দ্বারস্থ হতো না, সে তার নিজস্ব অবস্থান থেকে বার্গেনিং করতে পারতো। এখন ধরেন IMF শর্ত চাপিয়ে দিচ্ছে, চায়নার আবার বলছে অর্থ যদি চাও আসো আমাদের কাছে, ইন্টারেস্ট বেশি, আপনার অল্প মেয়াদি। হ্যাঁ, তো এই কারণে আপনাকে যেতে হচ্ছে। আবার ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকার থেকে যেভাবে আপনি রপ্তানি আয়টা আসা দরকার ছিল, সেখানে কিছুটা ঘাটতি আছে, যার ফলে সরকার কিন্তু দিন দিন হচ্ছে রাষ্ট্রের ইন্টারেস্ট বিসর্জন দিয়ে সুবিধাভোগী আন্তর্জাতিক অর্থ বাণিজ্যের গোষ্ঠীর কাছে আপনার ঢুকে যাচ্ছে। সেটাই ভয়ঙ্কর, সেটাই অ্যালার্মিং। আবার আসবো মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে নিরাপত্তা কোথায়, শেখরুল আলম বলছিলেন যে অর্থনৈতিক ক্ষেত্রেও আমরা অনেকটা ঝুঁকিতে চলে গেছি। সেখানে অর্থনৈতিক যে নিরাপত্তা দরকার জনগণের, সাধারণ মানুষের, সেখানে অনেকটা উদ্বেগ উৎকণ্ঠা ছড়াচ্ছে। আর একজন সংসদ সদস্য খুন হয়েছেন, বাংলাদেশিরাই সেই হত্যাকাণ্ডে তো জড়িত, যেটি বলা হচ্ছে। উনি যেখানেই খুন হন না কেন, এটি আমাদের উদ্বেগ বা উৎকণ্ঠায় ফেলে কিনা? ধন্যবাদ আপনার কাছে। লেট এডিশন যারা দেখছেন এবং সহ-আলোচক দুজনকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। সর্বপ্রথমে আমি বিশেষ করে একজন আমাদের সংসদ সদস্য পার্শ্ববর্তী দেশে গিয়ে খুনের শিকার হয়েছেন, এবং অবশ্যই এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমি অবশ্যই আজকে আমরা বিশেষ করে ওনার সন্তানের যে আহাজারি সমস্ত মিডিয়াতে আমরা দেখলাম, স্বাভাবিক বাবা হারানো একজন কন্যার যে আহাজারি, এটা তো ভুলবার মতো নয়। আর আরেকটা জিনিস যেটা আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নানা ধরনের খবরে অলরেডি কিন্তু ডালপালা গজিয়েছে, মূল খবরটা হয়তো বা কয়েকদিনের মধ্যে আমরা কনফার্ম হয়ে যাবো কী ঘটনা ঘটেছে ওখানে। এবং এর মধ্যে আমরা এতটুকু বুঝতে পেরেছি এখানে খুনটা হয়েছে বাংলাদেশি কোনো একটা গোষ্ঠীর মাধ্যমে। তো যেভাবে এটা হয়তো বা আমাদের তদন্তে বেরিয়ে আসবে অতি সত্বর, যেহেতু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন বাংলাদেশিরাই জড়িত আছেন, নিশ্চয়ই তিনি এটা বের করবেন। পাশাপাশি আমি বলি, আসলে আমরা সব কিছুতে এক ধরনের রাজনীতি খুঁজতে যাই। যেমন শেখ কবির আলম একদম খুব বলেই দিয়ে এলো, মানে ইন্ডিয়াকে সেভ করার একটা বিষয়, মানে ইন্ডিয়া কেন একটা নিরাপত্তা দিতে পারলো না। ফখরুল ইমাম সাহেব তো উনি যেহেতু এমপি ছিলেন, উনি বিষয়টা কিন্তু চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন, একজন এমপি কীভাবে বাইরে যায়। তার স্পিকার থেকে অনুমতি নিতে হয়, সংসদ অধিবেশন চলাকালীন সময় এক ধরনের অনুমতি, কিংবা নর্মালি এক ধরনের অনুমতি, সবগুলো প্রক্রিয়া করেই শেষ করে উনি দর্শনা দিয়ে ওখানে পার হয়ে গেছেন। এবং উনি ওনার কন্যাকে বলেছেন উনি ওনার বন্ধুর বাড়িতে উঠবেন, বন্ধুর বাড়িতে ওনার কথা হয়েছে, এবং ওনার বন্ধুকে উনি এক ধরনের SMS-ও পাঠিয়েছেন উনি আজকে আসবেন না, দিল্লি চলে যাচ্ছেন। এরপর থেকে এটা ঘোরাটে পরিবেশ তৈরি হয়েছে এবং ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবং উদ্বেগ আহাজারি উৎকণ্ঠার মধ্যে আজকেই শুনলাম উনি খুন হয়েছে এখানে। এখন আমরা যদি প্রশ্ন করি, বিএনপির একজন এমপি, কিন্তু সাবেক এমপি, দীর্ঘদিন যাবত ইন্ডিয়াতে বসবাস করছেন, উনি ওপারে পার হয়ে যাওয়ার পরে এখনও হয়তো আইনি জটিলতার কারণে এখন আসতেই পারেনি, উনি তো খুন হননি। এবং সব কিছুতে একদম রাজনীতি খোঁজা, মানে ওখানে গেলেই মানুষ সেফ না, এটাও ঠিক না। এর কোনো না কোনোভাবে খুন হয়েছে, খুনটা কীভাবে হয়েছে হয়তো বের হবে। কিন্তু আমরা সালাউদ্দিন সাহেব তো দীর্ঘদিন যাবত ওখানে আছেন, তো উনি তো খুব বহাল তবিয়তে আছেন। আমরা যতটুকু জানি খুব চমৎকার বিলাসবহুল জীবনযাপন করছেন ওখানে, এবং ওনার সন্তান স্ত্রী মাঝে মাঝে গিয়ে ওনারাও থাকেন, এবং ওনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আমি জানি রাজনৈতিক সহকর্মী ওনার সাথে দেখা করেন কিনা, কিন্তু উনি বেশ ভালোই আছেন। আমি পাশাপাশি আমাদের ফখরুল ইমাম সাহেব বেশ একজন সিনিয়র মানুষ, আমরা খুব ছোটোবেলায় ওনাকে সংসদ সদস্য হিসেবে টেলিভিশনের পর্দায় দেখেছি। তো ওনার একটা কথা আমি একটু ডিফার করতে চাই, তিনি বলেছেন সেবার মান খুবই নিম্ন চলে গেছে। 17 কোটি একটা মানুষের দেশ, 56,000 বর্গ মাইলের ছোট্ট একটা দেশ, এই দেশকে চালানো কিন্তু যেন তেন বিষয় না। যেমন আমরা যদি আমি পার্শ্ববর্তী শুধু মিয়ানমারে দেখি, বাংলাদেশ সমান 3টা দেশ হবে, মানুষ মাত্র 3 কোটি, আর আমাদের শুধু ঢাকা শহরেই মনে 2.5 থেকে 3 কোটি মানুষ আমরা বসবাস করি। এবং এই যে একটা আমি বলছি ম্যানেজমেন্টের যে বিষয়টা, আমরা তো মনে হয় আমাদের এই ডিজাস্টার ম্যানেজমেন্ট কিন্তু একটা ঢাকা ইউনিভার্সিটির সাবজেক্টই খোলা হয়েছে। তো ওই যে বাংলাদেশে যখন আইলা কিংবা এই ধরনের ঘূর্ণিঝড় যখন খুব আঘাত হানলো, মানে একটু তো যেভাবে খুব স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা এটাকে ডিজাস্টার ম্যানেজ করার পর দেখা গেছে কি পৃথিবীর নানা দেশে যখন এই ধরনের ডিজাস্টারের মুখোমুখি হচ্ছে, তখন কিন্তু আমাদের দেশের উদাহরণটা এসেছে কেমনি আমরা পারি। এই যে আমরা কিন্তু এই যে সক্ষমতা দেখিয়েছি বলে পৃথিবী কিন্তু আমাদের উদাহরণটা দিচ্ছে। আর সেবার মানটা আমি একটু বলতে চাই, আপনি দেখেন এই যে সমস্ত কিছু,
মানে আমি বলবো যে অন্য অবস্ত্র বাসস্থানের যে একটু মৌলিক যে চাহিদাগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা নাগরিকের যে অধিকারগুলো ফুলফিল হচ্ছে বলে আমি তো বলবো যে একটা সরকারের নিয়ে যে বিক্ষোভ হওয়া দরকার, ওই ধরনের কোনো বিক্ষোভের বিএনপি নানা ধরনের কর্মসূচি দিয়ে কোথাও সফল হতে পারে না, কারণ কোনো না কোনোভাবে সরকার তাদেরকে সন্তুষ্ট রাখতে পেরেছে। পাশাপাশি আরেকটা বলি, হ্যাঁ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নানা ধরনের একটা ঝামেলা আমাদের দীর্ঘদিন যাবত আমরা যারা এদেশের মানুষ, প্রত্যেকটা মানুষ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুধু আওয়ামী লীগ কিংবা বিএনপির জন্য না, আমি মনে করি প্রত্যেকটা মানুষ, যারা আমরা দল মত নির্বিশেষে প্রতিটা মানুষ আমরা এফেক্টেড এই বিষয়টা নিয়ে। এই ব্যাপারে এক ধরনের আমি যদি উৎকণ্ঠা কিন্তু আমাদেরও আছে, আমাদেরও তো আমরা প্রশ্ন করি কেন ডিম কিনলাম ডজন 136 টাকা, হঠাৎ করে কেন 150 টাকা হলো, আমরাও বলি। এই যে নানা প্রক্রিয়ার মধ্যেও একটা জিনিস, একটা দেশকে স্বাভাবিক রাখা, একটা দেশকে কন্ট্রোলে রাখা, এটাও কিন্তু কম বিষয় না। আর আরেকটা বলি, যেটা সড়ক দুর্ঘটনার কথা বলেছে এবং ট্রেন দুর্ঘটনার কথা ফখরুল ইমাম ভাই বলেছেন, আসলে ট্রেন দুর্ঘটনা আমি তো মনে করি বাংলাদেশে তুলনামূলক একদম কম। আপনি দেখেন, আমরা কদিন আগে বোম্বের একটা নিউজ দেখলাম, সম্ভবত কোনো একটা নির্মাণাধীন ভবন ধসে প্রায় স্পটেই মারা গেছে 14 নাকি 15 জন। তার মানে কি বোম্বের সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন কলাপস হয়ে গেছে? কোনো না কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে, কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে এই ধরনের দুর্ঘটনার জন্য আমরা আর শিকার না হই। পাশাপাশি আমি যদি আনার সাহেব যে গেলেন আমাদের এমপি হিসেবে, উনি এমপি গেলেন, উনি ওখানে করলেন, জানি না কোন এক কারণে হয়তো বা খুন হয়েছেন, কিন্তু খুন হওয়া তো খুব আমাদের জন্য অবশ্যই স্বাভাবিক না। বাংলাদেশি থেকে এই প্রথম কোন একটা এমপি পার্শ্ববর্তী দেশে খুন হয়েছে, এটা একটা উৎকণ্ঠার বিষয়, উদ্বিগ্নতার অবশ্যই বিষয় আমি মনে করি। কিন্তু এটাকে একদম রাজনৈতিকভাবে রং দিয়ে এটাকে অন্যভাবে প্রেজেন্ট করতে হবে, সেটা কিন্তু আমি বিশ্বাস করি না। পাশাপাশি আমি আরেকটা বলি, এই বিশেষ করে আমার বন্ধু শেখ রবিউল আলম যে বিষয়টা বলেছেন, মানে জনগণের নিরাপত্তার বিষয়ে উনি এমনভাবে কথা বলছেন, এখন আবারও একটু পিছনে যেতে হয়, আমাদের সবাই একটু দোষারোপ করে, আমরা যারা আওয়ামী লীগ করি আমরা সবসময় অতীত নিয়ে ঘাটাঘাটি করি। আসলে এখন বিএনপির যদি অতীত নিয়ে করি, আমাদের 2001 থেকে 2006 এবং উনি 91 থেকে 96, এই দুইটা জিনিস একদম আমি খুব কাছ থেকে দেখেছি। আমি বিশ্ববিদ্যালয়ে তখন মাত্র ভর্তি হয়েছি 90-91 সেশনে। 2000 থেকে 2006 আমাদের জীবনটা ছিল পুরো গ্রেনেডের মুখোমুখি। যেমন আমার মা তখন জীবিত ছিলেন, আমার এখনও মনে আছে মোবাইলের কারণে মার সাথে প্রায়ই কথা বলতাম। যখন ঢাকার বাইরে যেতাম, এক ধরনের মানে মার কাছে যেটা হয় আমাদের বাঙালি মধ্যবিত্ত পরিবার যেভাবে আমাদের ছোটোবেলা থেকে শিষ্টাচারগুলো শিখে এসেছে, মাকে বলতাম অমুক জায়গায় যাচ্ছে, উনি প্রোগ্রামের মধ্যেও আমার 2-3 বার ফোন দিয়ে দিতেন আমি সুস্থ স্বাভাবিকভাবে আসছি কিনা, কারণ তখন তো পুরো বোমার আতঙ্কে বাংলাদেশ, পুরো গ্রেনেডের আতঙ্কে বাংলাদেশ। স্বয়ং আমার দলের চিফ শেখ হাসিনার নিরাপত্তা বাংলাদেশে নেই, এবং ওনার নিরাপত্তার বিষয়ে যখন কথা বলতে গেলেন, আমি মনে করি অবশ্যই ফখরুল ইমাম ভাই আমার সাথে একসাথে একইভাবে বলবেন। তিনি যখন তার নিরাপত্তা বিষয় নিয়ে কথা বলেন, তাকে গ্রেনেড হামলা করা হলো, এবং আওয়ামী লীগের সমস্ত এমপিরা যখন সংসদে সমস্যার কথা বললেন, তখন বেগম জিয়া স্বয়ং বলেছেন আমাদের এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই কিন্তু এই গ্রেনেডগুলো ভ্যানিটি ব্যাগের মধ্যে নিয়ে সেখানে গ্রেনেড ফুটানো, এই ধরনের কিন্তু আশ্চর্যজনক কথা বলা হয়েছে। তদন্ত তো দূরের কথা, এবং এই তদন্ত নিয়ে যে একটা নাটক সৃষ্টি করা হয়েছে, জজ মিয়া নাটক, এটাও কিন্তু বাংলাদেশ মানুষ দেখেছেন। সুরঞ্জিত বাবু একটু চমৎকার কথা বলতেন, সুরঞ্জিত বাবুর মোটামুটি ওনাকে নিঃশেষ করে ফেলতে হবে, এবং দেখেন ওনার এতেও গ্রেনেড হামলা হচ্ছে, উনি ভাগ্যক্রমে বেঁচে এসেছেন। বঙ্গবন্ধু কন্যা ভাগ্যক্রমে বেঁচে এসেছেন, কিন্তু ওনার ওখানে ওই দিন 24 জন মানুষ আমার এক্সটেম প্রাণ হারিয়েছেন, পরবর্তীতে আইবি রহমান সহ আমাদের 25 জন মানুষ প্রাণ হারিয়েছেন। এভাবে তো গেলই। আপনি দেখেন নাটোরের মমতাজ সাহেব, আমরা তো অসংখ্য নাম বলতে পারবো, শহীদের মানে তালিকা আমাদের সময় যে দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে, এটার বলার অপেক্ষায় রাখেন। আরেকটা কথা একটু যোগ করি, ওনারা যখন 90-91 সেশনে ক্ষমতায় ছিলেন, তখন দেখলাম ওনাদের যারা কাউন্সিলর ঢাকা শহরে, খালি এই প্রান্তে একটা খুন হলো, ও প্রান্তে আরেকটা খুন হলো, হাটের মতো একটা ব্যবস্থা চালু করতে বাধ্য হয়েছিলেন তারা। আমরা একটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। ফখরুল ইমাম, যেটি নিয়ে আলোচনা করছিলাম, শেখ রবিউল আলম আর্থিক নিরাপত্তার কথা বলছিলেন, যে আমরা আসলে ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছি। বর্তমান বাস্তবতায় আপনার কি মনে হয় কি এটি কতটা ঝুঁকি? ধন্যবাদ আপনাকে। ঝুঁকি আমি বলতে চাই না, চ্যালেঞ্জের মুখে। এটা একটা কিন্তু বড় চ্যালেঞ্জ, এটা যদি আগে থেকে ফরওয়ার্ড প্ল্যানিং যেটা করতে হবে, সেটা যদি ফরওয়ার্ড প্ল্যানিং গভর্নমেন্ট করে, তাহলে এটা মোকাবেলা করা সম্ভব। এমন কিছু হয়ে যায়নি এখনও। তবে যেসব সিগন্যাল, যেসব প্যারামিটার আমরা পাচ্ছি, এখন কথা হলো কি, এটা তো খুব টেকনিক্যাল সাবজেক্ট। এটা কিন্তু রাজনীতির মতো একদম ব্রড সাবজেক্ট না। এখানে স্পেশালিস্ট লোক লাগবে আপনার, যারা করতে পারে। আর এইখানে হবে কি, এখানে আপনার পলিসি মেকিং লাগবে। আপনি পলিসি যদি
আপনি না দিতে পারেন তাহলে আমলারা যেটা আসে আমলারা যেভাবে করবে সেভাবেই কিন্তু হবে, কোনো উন্নতি হবে না। আচ্ছা, এখন পলিসি কীভাবে দেবেন আপনি? আপনার তো ম্যানিফেস্টো আছে, আপনি কি চান? মুক্তবাজার অর্থনীতি দিয়ে তো আমরা একটা বিরাট প্রবলেমে পড়েছি। মুক্তবাজার অর্থনীতির জন্য সুশাসন লাগে, মুক্তবাজার অর্থনীতির জন্যে আপনার বিচার বিভাগকে আরও কঠোর পদক্ষেপ নিতে হয়, বিচারের সময়টা কমে আনতে হবে। আচ্ছা, এগুলো না করে মুক্তবাজার অর্থনীতি আমরা করে ফেলেছি, এটা সার্কের মাধ্যমে হয়েছে, করে ফেলেছি আমরা। এটা সামলাতে যেয়ে এই যে মুক্তবাজার অর্থনীতি সামলাতে যে ইনফ্লেশনটা এখন অনেক বেশি হয়ে গেছে, এখন তো আপনি প্রত্যেক দিনই দেখবেন, এক্সপার্ট লোক যে তা নাই, আমাদের দেশে নাই তা নয়, এখান থেকে যারা এই জিনিসটা অর্থনীতিটা বুঝেন তারা কিন্তু প্রত্যেক দিন সাবধানবাণী উচ্চারণ করছেন। এই ধরেন IMF, এখন তো IMF এর বাইরে যাওয়া মুশকিল। একটা উদাহরণ দিই, IMF যখন এটা $4 বিলিয়নের একটা ডলারের চুক্তি হলো আমাদের, তখন IMF বলেছে যে সবসময় 24 বিলিয়ন থাকতে হবে, রিজার্ভ থাকতে হবে। ওরা করলে কি হঠাৎ করে কি নেগোসিয়েশন করে বললো না 18 বিলিয়ন হলেও চলবে, আরো কমিয়ে দিয়েছে $14 বিলিয়ন। অ্যাকচুয়ালি ক্লিন ছিল বোধহয় 2-1 মাস আগে 13 বিলিয়নও ছিল ক্লিন। যেটা এই জিনিসগুলো যদি আপনি দেখেন, যেমন এক্সপোর্ট যারা করে, এক্সপোর্ট করে কিন্তু এক্সপোর্টের পুরো পয়সাটা আসে না। সরকারকে এটা জানতে হবে। আপনার রিকনসিলিয়েশন যে আপনি করবেন, NBR এর রিকনসিলিয়েশন আর বাংলাদেশ ব্যাংকের রিকনসিলিয়েশন মেলে না, ফারাক অনেক টাকার ডিফারেন্স। এই জিনিসগুলো করতে গেলে তো আপনার এক্সপার্ট লোক লাগবে, বুঝাশোনা লোক লাগবে। সেই রকম, আমি কারোর নাম বলতে চাচ্ছি না, সেরকম একটা আপনার লোক বসাইতে হবে এখানে। দেখেন আওয়ামী লীগের একটা ভাগ্য ভালো যে ওনাদের লিডার ওরকম পেয়েছেন, ক্যারিসমেটিক লিডার পেয়েছেন, এটা তাদের ভাগ্য, সবার ভাগ্যটা হয় না। কিন্তু ব্যাপারটা সেটা উনি তো একা কিছু করতে পারবেন, ওনার একটা টিম লাগবে। সেই টিমটার দুর্বলতা আমরা মাঝে মাঝে লক্ষ্য করি। তাতে হয় কি যে অর্থনীতিটা তো এটা একটা হিন্দুদের কথা আছে না, লক্ষ্মী ঘরে খুব চঞ্চল, সেরকম অর্থনীতিটা কিন্তু একটু যদি ভুল করেন আপনি, পদক্ষেপে যদি আপনি ভুল করেন, যেমন আপনি মনে করেন ঋণ খেলাপি, 3,00,000 কোটি টাকার উপর ঋণ খেলাপি, কিন্তু আসলে আমরা দেখাই 1,00,000 কোটি টাকা, 1,25,000 কোটি টাকা। আর যখন ঋণ খেলাপি আসে, ঋণ খেলাপি কমাই কেমনে? এই ব্যাংকগুলোকে তো মানে অনেকটা চাপের মুখে থাকতে হয়েছে। এখন 2% ঋণ খেলাপি আমি হয়ে গেছি, 2% দিলেই আমি ঋণ খেলাপি থেকে বাইরে চলে আসবো। কিন্তু আমি তো বাইরে আসলাম, কিন্তু ব্যাংক তো বাইরে আসলো না, ব্যাংকের তো লায়াবিলিটি থেকেই গেল। তো ঋণ খেলাপির কাছ থেকে যদি আপনি টাকা না আনতে পারেন, তাহলে আবার টাকাটা ইনভেস্ট করবেন কীভাবে? এগুলো তো জনগণের টাকা। তো সুতরাং আমি মনে করি যে চ্যালেঞ্জ প্রচুর আছে, এই চ্যালেঞ্জটা উতরাবার মতো ওনাদের লিডারশিপও আছে, তবে কাজটা আরও গভীরে করতে হবে। জি, রুলিম ভাই, আমি আপনার কাছে আবার এবার শেখ রবিউল আলম, আমরা যেটা শিরোনাম রেখেছি যে শেখ রবিউল আলম, যে নিরাপত্তা কোথায়, চলাফেরায় নিরাপত্তা কোথায়, চাকরিতে নিরাপত্তা কোথায়, কর্মসংস্থান, আয় রোজগারের নিরাপত্তা কোথায়? আপনি বলছেন যে আমরা আসলে ঝুঁকিতে পড়ে গিয়েছি, আপনি ঋণের কথা বলছেন, ঋণ করে ঋণ নিচ্ছি, আমরা ঋণ পরিশোধ করছি, এটি হচ্ছে কেন? না, ঠিক আছে, নিরাপত্তা তো আওয়ামী লীগের বন্ধুদের আছে, এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলে বিত্ত বৈভব হয়, ঝুঁকিতে পড়ার কোনো প্রয়োজন হয় না। ঝুঁকিতে পড়বে সাধারণ মানুষ, ভিন্ন মতের মানুষ, ভিন্ন দলের মানুষ। $5 বিলিয়ন মতো ঋণের কিস্তি কিন্তু বাকি পড়েছে, যেটা এর আগে বাংলাদেশের কখনো পড়েনি। রাজস্ব খাতে আপনি যদি যান, NBR কালেকশন করছে GDPর 8 থেকে 9% উপরে না, বাট নেপাল ভুটানও 16 থেকে 18% মতো কালেকশন করছে। NBR এ প্রচণ্ড রকমের করাপশন আছে। NBR রাজস্ব খাতে যা কালেকশন করতে পারে তার কাছাকাছি অঙ্কের টাকা নিজেরা ভাগ বটরা করে নিতে পারে। এখন ধরেন এই করাপশন নিয়ে সরকারের কোনো পদক্ষেপ কি আছে? নাই তো। কারণ সরকারের সাথে যুক্ত যারা আছেন তারা অনেক সময় ঋণ আপনার রাজস্ব বলেন, কর বলেন, না দিয়েই ওই NBR এর সাথে সম্পর্ক করে পার পেতে পারেন। আর ওই দুর্বলতার সুযোগ নিয়ে NBRও যারা আছেন তারাও সাধারণ মানুষের উপর কর চাপাচ্ছেন, অথবা ধরেন যা কর দিচ্ছে তার চেয়ে বেশি অংশের উৎসব দিয়ে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার সুযোগ থাকছে। তো রাষ্ট্র ব্যবস্থাপনার এই দৈন্যদশাটা কারণ কি? কারণটা আমি আবারও আপনাকে বলছি যে সরকারটি জনগণের যথাযথ প্রতিনিধিত্ব করছে না, তার বিশেষ দুর্বলতা থেকে যাচ্ছে। ক্ষমতা থাকার মোহর কারণে তাকে কোনো কোনো সময় আত্মসমর্পণ করতে হচ্ছে। 3 লাখ কোটি টাকা রাইট অফ যদি ধরেন খেলাপি ঋণ,
ফখরুল ভাই বলছিলেন, আবার বলছিলেন ফখরুল ভাই ওনাদের যোগ্য নেতৃত্ব আছে। আচ্ছা, যোগ্য নেতৃত্ব থাকার পরে যদি ব্যাংক দেউলিয়া হয়ে যায়, 3 লাখ টাকা খেলাপি ঋণ হয়ে যায়, 100 বিলিয়নের উপর যদি বৈদেশিক ঋণ হয়, জিডিপির 42% উপরে যদি ঋণ হয়ে যায়, সেটা কি যোগ্য নেতৃত্ব বলবেন? সংকট উত্তরণের নেতৃত্ব বলবেন নাকি সংকট সৃষ্টির নেতৃত্ব বলবেন? ফখরুল ভাই কিন্তু সেভাবে বলছেন না। কি নেতৃত্ব সুন্দর আছে, সরকারও ভালো আছে, কিন্তু অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাচ্ছে। আর তো ভাই সরকার যদি ভালো থাকে, নেতৃত্ব যদি সঠিক থাকে, তাহলে অর্থনৈতিক ঝুঁকিতে পড়বে কেন? পড়ার তো কোনো কারণ নেই। কারণ বাংলাদেশে 16 কোটি মানুষ উদ্যমী মানুষ। আচ্ছা, তারপর আপনি যদি দেখেন যে ব্যক্তি খাতে ভালো করেছে বাংলাদেশ, আমাদের রেমিটেন্স আসছে, রপ্তানি হচ্ছে তো ব্যক্তি খাতে। আপনি রাষ্ট্রীয় খাতে যান ফখরুল ভাই, এই যে 4 লাখ কোটি টাকার উপরে রেলওয়ে খরচ করেছেন, তারপরও 4,000 সাড়ে 4,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে, দৈন্যদশা। আচ্ছা, রাষ্ট্রীয় মিল কারখানায় যান, সেখানে 2,5-3 হাজার কোটি টাকার কাছাকাছি ভর্তুকি দিতে হচ্ছে, যেটা সরকার পরিচালিত করে। তাহলে নেতৃত্বটা কোথায়? সরকারের সফলতাটা কোথায়? আপনি রাষ্ট্রীয় ব্যাংকে যান, সেখানে প্রত্যেক বাজেটে 2-3 হাজার কোটি টাকা দিতে হচ্ছে, রাজস্ব খাত থেকে ভর্তুকি দিতে হচ্ছে রাষ্ট্রীয় ব্যাংকগুলিতে। তাহলে ফাংশনটা করছে কোথায়? তো রাষ্ট্রীয় খাতের যদি এই দৈন্য দশা হয়, আর আপনি যদি বলেন যে না নেতৃত্ব সঠিক আছে, একটু ফখরুল ভাই বলতে পারেন, উনি হয়তো ওই নেতৃত্বের মধ্যে আছেন, সেই জন্য বলতে পারেন। আপনি রাষ্ট্রকে ফোকলা করে দিয়েছেন, অর্থনীতি ফোকলা করে দিয়েছেন, রাজনীতিতে দৈন্য দশা চলছে, জবাবদিহিতা নাই, আপনার ধরেন প্রতিযোগিতা নাই, জনগণের ভোট দেওয়ার ক্ষমতা নাই, জনপ্রতিনিধির জবাবদিহিতা নাই, জনপ্রতিনিধি ভোটের প্রয়োজন হয় না, এইরকম একটা জরাজীর্ণ রাষ্ট্র ব্যবস্থা রেখে যদি বলেন যে সব ঠিক হয়ে যাবে, আচ্ছা যাই হোক, সব ঠিক হয়ে যাবে, দেখা যাক কীভাবে ঠিক হয়ে যাবে। আমার রাষ্ট্রে তো আমি দেখছি, আমার তো বলার অধিকার রয়েছে। সালাউদ্দিন খুব ভালো করে বললেন, সালাউদ্দিন সাহেব আছেন ইন্ডিয়াতে, খুন হন নাই। হ্যাঁ, উনি তো খুন হন নাই, ওনার সৌভাগ্য, কিন্তু উনি গুম হয়েছেন। গুম তো হয়েছিলেন। বাংলাদেশ থেকে 3 মাসের মতো সময়ে তাকে নিয়ে ইন্ডিয়াতে রেখে দেওয়া হলো, খুন করার সুযোগ হলো না, বা তার সৌভাগ্য ছিল, আমি এইটুকুই বলবো। গুম হয়ে গেলেন ইন্ডিয়ার আদালতে যাওয়ার পর কিন্তু সেখানে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। অর্থাৎ ওখানে যখন তিনি তাকে পাওয়া গিয়েছে, কমপ্লেন উঠেছিল যে উনি দেশের থেকে চলে গিয়েছেন কিনা, সেখানে কিন্তু প্রমাণিত হয়েছে না, উনি সীমান্ত ক্রস করে স্বেচ্ছায় যান নেই। তাকে সীমান্তের উপর যে কোনোভাবে হলো, সরকারের স্বার্থে বা সরকারের নির্দেশে হোক, অথবা সহযোগিতায় হোক, অথবা আন্দোলনের ঠেকানোর অংশ হিসাবে হোক, তাকে ইন্ডিয়াতে পুশব্যাক ইন করা হয়েছিল, তাই তো? সেখানে কিন্তু তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। এখনও তিনি বাংলাদেশে আসবেন, শঙ্কার মধ্যে আছেন। কারণ বাংলাদেশে যারা আমরা রাজনীতি করছি তারাই তো শঙ্কার মধ্যে আছি। উনি কিভাবে ইন্ডিয়া থেকে সে আরেক শঙ্কার মধ্যে পড়বেন? এই অবস্থা তো বিরাজ করছে। ওনার সৌভাগ্য। গুম খুনের কথা উনি বললেন, গুম খুন করেছেন না? কতজনের গুমের কথা বলবো বলেন তো ভাই এই টক শোতে? আমার হত্যা করেছেন, হাবিব রহমান মণ্ডলকে হত্যা করেছেন না? নুরুল ইসলামকে তাহিরপুরে হত্যা করেছেন না আপনারা? হ্যাঁ, এটা ঠিক যে 21শে আগস্টের একটা, যেটাকে আমি বলবো দুঃখজনক, কলঙ্কজনক ঘটনা ঘটেছে, যেটা বাংলাদেশের রাজনীতিকে ক্ষতি করেছে, শুধু আওয়ামী লীগকে ক্ষতি করেনি। আজকে ধরেন এই যে রাজনীতির যে বৈরিতা, যে অবিশ্বাস, যে নিধন, সেটা নিশ্চয়ই 21শে আগস্টের ঘটনা, তার প্রভাব রয়েছে। কিন্তু বিএনপি যত সময় ক্ষমতায় ছিল গ্রহণযোগ্য তদন্ত করার চেষ্টা করেছে। দেখেন আসছে, আপনি ইন্টারপোল এসেছে, FBI এসেছে, 1 সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে হয়েছে, একটা তদন্ত দাঁড় করানো হয়েছিল, সেটা আবার ইন্টারোগেশন সেলের একটা চার্জশিট তৈরি করেছিল। ইন্টারোগেশন সেল থেকে বলা হয়েছিল, সরকার বলেছে না অধিকতর তদন্তের প্রয়োজন আছে, মুফতি হাদ্দানকে ফাইন্ড আউট করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, চূড়ান্তভাবে শেষ করা যায়নি, আমি বলছি, করতে পারলে ভালো হতো। এটাও আমি দায় নেবো যে একটা বিশ্বাসযোগ্য তদন্ত অল্প সময়ের মধ্যে করা যায়নি, সময় বেশি লেগেছে। এরপর 111 সরকার এসেছে, 111 একটা তদন্ত, সরকার একটা তদন্ত করেছে। যেহেতু ওটা আওয়ামী লীগ বিএনপির সরকার না, নিরপেক্ষ সরকার, আমি ওটাকে স্ট্যান্ডার্ড ধরতে চাই। 22 জনকে আসামি করেছিল, আপনি মনে হয় নিশ্চয়ই জানেন। ফজলুল কবির নামে একজন মনে হয়, আমি শেষ করে দিচ্ছি, তদন্ত করেছিল। সেখানে কিন্তু বিএনপির কথা বলা হয়নি, বলেছে এটা জঙ্গি গোষ্ঠী করেছে, সেটা হয়েছে এবং প্রমাণিত তাই হয়েছে। আপনারা তো 2009 ক্ষমতায় এসে 9 থেকে 11 2 বছর অধিক তদন্ত করে রাজনৈতিকভাবে এটা ব্যবহার করতে গিয়ে আমাদের নেতাদের দাম জড়িয়েছেন, সেটাও তো কাম্য ছিল না। হত্যা ঘটেছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটেছে। আমার বক্তব্য হচ্ছে হত্যা অপরাধ। সেই অপরাধ কোনো সরকারের আমলে যদি ঘটে থাকে, তাকে যদি আপনি দায় দেন, আওয়ামী লীগ সরকার আমলে যে সমস্ত ঘটনা ঘটেছে সব দায় আওয়ামী লীগ সরকার নিবে। এই যে বিডিআর বিদ্রোহ আওয়ামী লীগ সরকার নিবে, এই যে সাগর রুনির দায় আওয়ামী লীগ সরকার নিবে। আমি বলছি যে হ্যাঁ, তদন্ত আমাদের সময় হয়েছে, শাস্তিও হয়েছে,
প্রক্রিয়াটা অব্যাহত ছিল। যে সমস্ত আওয়ামী লীগের নেতারা প্রতিপক্ষের কাছে মারা গিয়েছেন বা সন্ত্রাসীদের কারা মারা গিয়েছেন, আপনি বলতে পারবেন একটার বিচার হয়নি, একটা তদন্ত হয় নাই, একটাকে শাস্তির আওতায় আনা হয় নাই, শেখ রবিউল সবাইকে আলম আনা হয়েছে। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী যেটি শেখ রবিউল আলম বলছিলেন যে সংকট উত্তরণ না সংকট সৃষ্টি, কোন দিকে হাঁটছে সরকার? আমি একটা শুধু ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারেন, ভোটের কোনো বিষয় নেই। শুধু আমি আমার অমোচনীয় কালি দেখিয়ে বলতে পারি, গতকাল আমি আমার উপজেলা নির্বাচনে ভোট দিয়ে এসেছি এবং আমি মনে করেছি এবং তরুণ থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবাই কিন্তু একদম চমৎকারভাবে নির্বাচনের ভোটে অংশগ্রহণ করেছে। এবং আমার কাছে মনে হচ্ছে নির্বাচনের যে একটা পরিবেশ, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ কালকে যেখানে 157টা উপজেলা নির্বাচন হয়েছে, 117টা উপজেলার মানুষ কিন্তু প্রত্যক্ষ করেছে। এবং আগামী 30 তারিখ কিন্তু আর আগামী 29 তারিখ কিন্তু আমাদের থার্ড ফেজে নির্বাচন আছে, সেখানেও আমার কাছে মনে হয় চমৎকারভাবে নির্বাচনটা হবে। এখানে কিন্তু বিএনপি যতই বলুক নির্বাচন হচ্ছে না, এখন ওনারা গেলেই নির্বাচন সফল হবে কিংবা নির্বাচন খুব বেশি গ্রহণযোগ্য হবে, ওনারা না গেলে হবে না, এটা তো ঠিক না। ওনারা যাচ্ছেন না, এটা ওনাদের বিষয়। কিন্তু ওনাদেরও কিন্তু 7 জন নির্বাচিত হয়েছেন গতকালে। এবং ওনাদের যে সাসপেন্ডেড যে তালিকা, সম্ভবত এখনো পর্যন্ত 197 জন 98 জনকে কিন্তু তারা বহিষ্কারও করেছেন। এই যে জনপ্রতিনিধি নির্বাচন, এগুলো হয়তো বা ওনারা যাচ্ছেন না, কিন্তু ওনাদের দলের নেতাকর্মী কিন্তু ঠিকই স্ব-উৎসাহে কিন্তু অংশগ্রহণ করছেন। আরেকটা পাশাপাশি বলি, যেটা উনি বলেছেন এই যে কথা বলার অধিকার, এগুলো আর নাই বা বললাম, আয় রোজগার এবং নিরাপত্তার যে বিষয়টা বলেছেন, আওয়ামী লীগ যারা করেন তারা অনেক কিছু ফুলে ভেবে হয়ে গেছেন, আর বিএনপি যারা করেন তারা চরম ঝুঁকির মধ্যে আছে। বাংলাদেশের শীর্ষস্থানে যে ব্যবসায়ীগুলো এখন আছে, বিশেষ করে সিভিল এভিয়েশনে আমি টুকটাক কাজ করি, সিভিল এভিয়েশনে যারা শীর্ষস্থানীয় ব্যবসায়ী এখন কন্ট্রাক্টারি করছেন, ঠিকাদারি করছেন, তারা কিন্তু কোনো না কোনোভাবে বিএনপির আদর্শের সাথে সবাই জড়িত আছেন। তাদের কিন্তু সিভিল এভিয়েশনে বের করে দেওয়া হয়নি। তারা কিন্তু খুব ওনারা ওনাদের মতো করে বাংলাদেশে, আমি বলবো না যে ওনারা কোনো অন্যায় করছেন, অবশ্যই ব্যবসা করার অধিকার তাদের আছে, তারা সেভাবেই ব্যবসা করছেন। এখানে কিন্তু আবার পলিটিক্যালি উনি বিএনপি বলে সিভিল এভিয়েশনকে ত্যাগ করতে হয়েছে, ওটা কিন্তু ঠিক না। উনি কিন্তু 8-10 জন মানুষ যেভাবে কম্পিটিশনের মাধ্যমে কাজ পায়, তিনি সেভাবে কাজ পাচ্ছেন। এবং তিনিও কিন্তু, আমি মনে করি তিনি সেই ঝুঁকিটা নিয়েছেন, চ্যালেঞ্জটা নিয়েছেন, কোনো তো কোথাও বাধা দেওয়া হচ্ছে না। কারণ একটা জিনিস কি, বঙ্গবন্ধু কোনো শেখ হাসিনা কিন্তু একটা কথা বলেন, বলছে আমি যখন বাংলাদেশে উন্নয়ন করতে গেছি, আমি কখনো বগুড়াকে বাদ দিইনি, আমি ফেনীকে বাদ দিয়ে করিনি। ফেনীতে বেগম জিয়ার জন্ম, আর এই বগুড়াতে কিন্তু তাদের প্রতিষ্ঠাতার জন্ম হয়েছে, কিন্তু সেখানে তো কোথাও হয়নি। আপনি দেখেন উত্তরবঙ্গের রাজধানী বলা হয় এখন বগুড়াকে, এত চমৎকারভাবে বগুড়াকে সাজিয়ে দিয়েছেন, সব কিছু করেছেন, কিন্তু দিন শেষে বিএনপি সব কিছু এক ধরনের রাজনৈতিকভাবে কালার দেওয়ার চেষ্টা করা হয়। আরেকটা কথা বলি, যিনি 21শে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে উনি খুবই দুঃখ প্রকাশ করেছেন। অবশ্যই বাংলাদেশের ইতিহাস আমি মনে করি এটা, ওই যে আমাদের জাসদের যে এমপি ছিলেন বাইনুদ্দিন খান বাদল, তিনি একটা চমৎকার কথা বলেছেন। আমরা নতুন প্রজন্মের মানুষ, আমাদের ফখরুল ইসলাম মেম্বাররা, আমাদের অনেক সিনিয়র, ওনারা হয়তো এগুলো দেখেছেন। বলছে ধর্ষক এবং ধর্ষিত একসাথে হাঁটতে পারে না। এবং বাংলাদেশের রাজনীতি বিভাজন সৃষ্টি করে দিয়েছেন। দুইটা জায়গায় আমার কাছে মনে চরমভাবে বাংলাদেশের রাজনীতিকে উপহাস করা হয়েছে। একটা 21শে আগস্টের গ্রেনেড হামলা, আর একটা হলো 15ই আগস্ট একটা মিথ্যা জন্মদিন পালন করা। আমি তো কখনো এই জিনিসটা ক্ষমা করতে পারবো না। একটা মানুষ 15ই আগস্ট জন্মগ্রহণ করতে পারে, কিন্তু একটা মানুষ বানোয়াট একটা জন্মদিন পালন করা, দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। যে কোনো মানুষ 15ই আগস্টে বাংলাদেশের আনাচে কানাচে হসপিটালে অসংখ্য শিশু জন্মগ্রহণ করে, কিন্তু আমি হঠাৎ করে 91 থেকে 96 যখন প্রধানমন্ত্রী ছিলেন, ওনার জন্মদিন 15ই আগস্ট ছিল না। উনি 96 সাল শেষ করার পর ওনার হঠাৎ করে কী বুদ্ধি দিল, ওনাকে 15ই আগস্ট জন্মদিন বেছে নিলেন। আপনি দেখেন কি ভয়ঙ্কর উল্লাসের মাধ্যমে সেদিন উনি 18 কেজি 63 কেজির কেক কাটেন, এবং সেদিন শেখ হাসিনার পরিবারের 18 জন সদস্যকে একই দিনে একই রাতে হত্যা করা হয়েছে। আপনি দেখেন তিনি যে জুলাই বিদায় নিচ্ছিলেন, এই 15ই আগস্টের ওনার বাড়িতে কিন্তু একটা বিয়ের উৎসব হয়েছিল 17 জুলাই। উনি বিদায় নিয়ে যাচ্ছেন, থেকে জার্মানিতে যাচ্ছেন, ওনার স্বামী এই কর্মস্থলে যাচ্ছিলেন, উনি পিএইচডি করছেন জার্মানিতে। আপনি দেখেন ভরা একটা বাড়ি তিনি ফেলে গেছেন, ওনার আলপনা ছিল, ওনার নবপরিণত 2 ভাতৃবধূকে রেখে গেছেন। ওই মানুষ 81-79 কিচ্ছু নেই, কোথাও কেউ নেই। একটা নাটকের নাম মনে আছে আমাদের, কোথাও কেউ নেই ওনার, সেটা নিয়ে উপহাস করা হয়েছে বাংলাদেশে। আরেকটা দেখেন আপনি, 15ই আগস্ট ওই 21শে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে অধিকতর তদন্ত করা হয়েছে। কী অধিকতর তদন্ত করেছেন? যেই তদন্ত কমিটি করেছেন, তাদের যে ভয়ঙ্কর যে তদন্ত কমিটি দিল, সারা জাতি বিশ্বাস করে এটার একটা হাস্যরসের উপাখ্যান তৈরি করেছেন। তার পাশাপাশি জজ মিয়া নাটক, তাদের গবেষণা, আমাদের যে আপনাদের যে সংবাদকর্মীরা আছেন, সংবাদ মাধ্যমে কিন্তু প্রথম বেরিয়ে আসছিল জজ মিয়া নাটক। এবং জজ মিয়া নাটকে তাদের যে জজ মিয়ার মা বলেছেন তাকে কীভাবে এখানে জেলে রাখা হয়েছে, তাদের পরিবারকে কত টাকা দিত, এভাবে কিন্তু একটা
এত ন্যাক্কারজনক একটা ঘটনাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। আরও পাশাপাশি বলি, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের সাক্ষ্য কী দিয়েছিলেন? তারা তো বলেছেন হাওয়া ভবনে মিটিং হয়েছে, কে কী বলেছেন, এবং এখানে মতিউর রহমান নিজামী ছিলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী জড়িত ছিলেন, তারা তো সেদিন সব বলেছেন। এবং হাওয়া ভবনে বসে এই নির্দেশ দেওয়া হয়েছে। যখন আমি বলি, যখন আমি একটু বলি, আমাদের গোয়েন্দা সংস্থায় যে প্রধানরা ছিলেন বেগম জিয়াকে তারা ইনফর্ম করতে গিয়েছিলেন, এবং বেগম জিয়া তাদেরকে বলেছে আপনারা চুপ থাকেন, একটা কথা বলবেন। আরও একটা কথা বলে, বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ মান্নান ভূঁইয়া সেদিন যে পার্টির মহাসচিব ছিলেন তার কাছে গিয়েছেন, কেন এই ধরনের হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটবে, আমরা কি এটা মানুষ হত্যা করে রাজনীতি করব? বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ প্রতিবাদ জানিয়েছিলেন, বলছে একটা কথাও এই ব্যাপারে বলবেন না। মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, আমরা আর একটা বিরতি নেব, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ফখরুল ইমাম, যেটি আমাদের মাহমুদ সালাউদ্দিন চৌধুরী উপজেলা নির্বাচনের কথা বলছিলেন, যে মানুষ সেখানে ভোট দিচ্ছে, অংশ নিচ্ছে, একটি বড় দল যেখানে অংশ নেয়নি, আবার দলীয়ভাবে নির্বাচন হচ্ছে না। এই নির্বাচন আমাদের গণতন্ত্র, আমরা যে কথা বলি নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে একটা ধারণা, আপনার কি মনে হয় তার যে পুরোপুরি প্রতিফলন আছে কি মানুষের মত প্রকাশ? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, নির্বাচন নিয়ে আমিও শঙ্কিত। কারণ দেখেন, গতকালকেও বলেছেন যে 30%-এর উপরে বোধহয় হয় নাই, এটা কিন্তু সিএসি বলেছেন। আমরা ভারতে দেখি 50 থেকে 60% হয়েছে নির্বাচন, মানে অংশগ্রহণ জনগণের। তারপরে ওরা চিন্তিত, নির্বাচন কমিশন, যে 70-80 তো হচ্ছে না কেন। আমাদের এখানে একটা দলীয় একটা আছে, আমরা আগে দেখতাম যে আওয়ামী লীগ 34%, বিএনপি 33%, জাতীয় পার্টি 91 পর বলছে 17-18%। এটা তো প্রতিফলন দেখি না। আওয়ামী লীগের যে যারা আমরা মানে যারা কর্মী, তাদেরই তো ভোট নাই এখানে, 30%-এর উপরে তো ওদের। কেন ভোটাররাও কি নিরাপত্তাহীন কিনা? না, ভোটার নিরাপত্তা না, এখানে আমার মনে হয় অনীহার একটা সৃষ্টি হয়েছে। আমি জানি না কারণটা কি, তবে ভোটারদের মধ্যে একটা অনীহার হইতে পারে যে ও তো হবেই, না গেলেও হবে, আমার দল একা দাঁড়াইছে, সেটা তো আমার যাওয়ার দরকার নাই, না গেলেও হবে। তো সুতরাং এই যে অনীহাটা যে সৃষ্টি হয়েছে, এটা আমরা বুঝতে পারি। আর রবিউল আলম সাহেব একটা কথা বললেন যে নেতৃত্ব, দেখেন বাংলাদেশ যত কিছুই বলেন, বাংলাদেশ কিন্তু আজকে ওই 71-এর বাংলাদেশ নাই। বাংলাদেশের নেতৃত্ব যেটা আছে, আমি কি নেতৃত্ব বুঝাইতে চাইছি উনি বুঝছেন, সবাই চেনে তাকে। এরকম কয়টা দেশ আছে যে দেশের প্রধানকে এক নামে এই 173টা দেশ চেনে? এটা অ্যাচিভমেন্ট। যার যার অ্যাচিভমেন্ট দেওয়ার, যে আমার যে একটা আমি যদি সত্যিকার অর্থে একটা ভালো মানুষ হয়ে থাকি, বা একটা যদি সমালোচনা করতে থাকি, যার যোগ্য তাকে দিতে হবে। তো সুতরাং আমরা তো বলেছি, বিএনপি ভুয়ার বলেছে, আমরাও বলেছি এটা শ্রীলঙ্কা হয়ে গেছে। হইতে পারতো। এরকম একটা অর্থনীতির একটা শঙ্কা ছিল। আমরা একটা বিরাট ইয়েতে আপনার ওই যে চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে, যেটা হলো আপনাদের ওই যে কোভিডটা তো সাংঘাতিকভাবে মোকাবেলা করেছি। আর তাছাড়া আমাদের এখানে যে আগে বছরে 2-3টা করে আপনার ঘূর্ণিঝড় হতো। সুতরাং ম্যানেজমেন্ট আপনার ক্রাইসিসের মধ্যে এই সরকার একটা এক্সপার্টি গ্রো করেছে, এটা অস্বীকার করার কিছু নেই। তারপরেও আমি বলতে চাচ্ছি যে এখন যে চ্যালেঞ্জটা হচ্ছে, সেই চ্যালেঞ্জটার দিকে আপনার দৃষ্টি দিতে হবে। শুধু মানে এই বাংলাদেশের যে অর্থনীতি, যে আপনার উৎপাদন থেকে আরম্ভ করে এই ধরেন খাদ্য ঘাটতি কমেছে, চালের উৎপাদন বেড়েছে, এগুলো বলতে গেলে, বা আপনার হয়েছে, উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট হয়েছে, করাপশন হয়েছে, 1 টাকার কাজ 30 টাকা হয়েছে, সেটাও আমরা স্বীকার করি। কিন্তু কথাগুলো হলো যে এইটা হয়েছে কিন্তু একমাত্র একজন নেতৃত্বের কারণেই, এটা কিন্তু ধরে রাখা গেছে। কিন্তু আগামীতে ধরে রাখা যাবে কি না, এটাই হলো আমাদেরকে সবাইকে চিন্তা করতে হবে, এবং চিন্তা করে এমন একটা রাস্তা বাইর করতে হবে যে জাস্ট আমি যাইতে পারি নাই সেই জন্য আরেকজনকে খারাপ বলা, এটা কিন্তু ঠিক হবে না। যার যার মূল্যায়নটা করতে হবে সেই জায়গায়। এখন যেটা হচ্ছে যে অর্থনৈতিক মূল্যায়নটা সবচেয়ে বেশি এসছে এখানে। আপনি এইটা যদি আপনি এই চ্যালেঞ্জটা যদি আপনি মোকাবেলা করতে পারেন, এই চ্যালেঞ্জটা, তাহলে তো রাজনৈতিক চ্যালেঞ্জার কিছু নাই। অনেকে বলে না যে গণতন্ত্র আগে নাকি আপনার উন্নয়ন আগে। আমি বলি দুটোই দরকার, কারণ ভালো গণতন্ত্র ভালো উন্নয়ন করে। আর গণতন্ত্র ছাড়া আপনার যারা বেনাভোলেন্ট ডিক্টেটর একটা কথা আছে, অনেক দিন আগে ছিল, আমরা সবাই বলেছি, বেনাভোলেন্ট ডিক্টেটরও কিন্তু ভালো উন্নয়ন দিতে পারে।
আর গণতন্ত্র তো হচ্ছে একটা শাসন ব্যবস্থা। জি, আমাদের দেশে এইখানে 50% লোক আমরা আশা করি যে ভোটার জনগণের অংশগ্রহণমূলক যারা করেছে, 30% করুক 40% করুক, তাদের অধিকাংশ লোক যদি যে নীতিতে ফলো করে সেটাই আমাদের ভাই হাতে গণতন্ত্র। সময় নেই, আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনায় যোগ দেওয়ার জন্য শেখ রবিউল আলম। আমরা যেটা আলোচনা করছিলাম উপজেলা নির্বাচনের কথা, বলছিলেন যে ভোটারদের আগ্রহ কমে গেছে। আগ্রহ কমে যাওয়ার কারণ কি? রাজনীতি নিরাপত্তাহীন কিনা? না, ধন্যবাদ আপনাকে। ভোটাররা আগ্রহ কেন কমবে? ভোটাররা তো ভোট বিমুখ হয়েছে, ভোট থেকে বিরত আছে। জাতীয় নির্বাচনে, যে কোনো নির্বাচনে তারা ভোট বিমুখ, অনীহা ভোটের প্রতি। কারণ তারা জানে যে ভোট কী অবস্থায় গিয়েছে। ওই আলোচনায় আর যাচ্ছি না আজকে, কারণ এই ভোট নিয়ে আলোচনা করতে একটা টকশই লেগে যাবে মিনিমাম। ফখরুল ভাই কিন্তু একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান। আমি জানি না বয়সের কারণে কিনা বলে ফেললেন যে 173টা দেশের মানুষ আমাদের নেত্রীকে চেনে। ভেরি গুড। আচ্ছা, 173 কেন? পৃথিবীর সব দেশের মানুষ সোয়ার্তুকে চিনত না, স্টালিনকে চিনত না? চিনত তো, নাকি কেউ কম চিনত? আচ্ছা, হোসনি মুবারককে চিনত না, গাদ্দাফিকে চিনত না, আইয়ুবকে চিনত না? চিনত তো। তার মানে কি যোগ্য নেতৃত্ব? এভাবে যখন ওনারা বলেন এবং ভাবেন, আমি খুব অবাক হয়ে যাই। আচ্ছা, আওয়ামী লীগ একটা শিক্ষিত রাজনৈতিক দল, তার বর্তমান যারা নেতৃত্ব তারা সেটাকে একটা স্বৈরতান্ত্রিক রাজনৈতিক দলে পরিণত করে ফেলল। সেটা কি যোগ্য নেতৃত্ব? যাদেরকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় থাকতে হচ্ছে, তারা কি যোগ্য নেতৃত্ব? ভাই আপনি আমাকে খালি একটু বোঝান। যারা এখন একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চায় না, অংশ নিতে ভয় পায়, ফলাফল আগের থেকে নির্ধারিত করে রাখতে চায়, বিরোধী দলটাও তার মতো করে সাজাতে চায়, ফখরুল ভাইকে ভালো লাগলে পার্লামেন্টে নিতে চায়, এবার ভালো লাগে নাই পার্লামেন্টের বাইরে রেখেছে, সেটা কি যোগ্য নেতৃত্ব বলে? আমাকে একটু বলবেন। যোগ্য নেতৃত্ব নাই। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে ক্ষমতালোভী একটা গোষ্ঠী যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে সফল হয়েছে। ক্ষমতায় থাকতে পারাই যোগ্য নেতৃত্ব নয়। সেটা যদি হতো পৃথিবীতে বড় বড় ডিক্টেটররাই যোগ্য নেতৃত্ব হতো। সেটা জনগণের সরকার নয়, সেটা যোগ্য নেতৃত্ব নয়। যোগ্য নেতৃত্ব হচ্ছে সেটা জনগণের উপর নির্ভর করা, জনস্বার্থে কাজ করা, জনরায়ের উপর আপনার আস্থা রাখা। সেখানে ঘাটতি রয়েছে, এটাকে যোগ্য নেতৃত্ব আমি বলতে নারাজ। আরেকটা কথা একটু না বললে হবে না, সাদুন বলে ফেলে। আমি খালি দেখি আওয়ামী লীগের রাজনৈতিক দৈন্যতা কোথায়। দেখেন, 15ই আগস্ট নেককারজনক ঘটনা ঘটেছে, বাংলাদেশের রাজনীতির অপূরণীয় ক্ষতি হয়েছে, বঙ্গবন্ধু সপরিবারে নিহত হয়েছে, জাতীয় বিমর্ষ। কিন্তু 15ই আগস্টে বেগম খালেদা জিয়ার জন্মদিন, এটা বানোয়াট না। আচ্ছা, বেগম খালেদা জিয়াও তো একজন, আপনি যেটাকে বলবেন গুরুত্বপূর্ণ রাজনীতিক, তারও কিছু অনুসারী আছে, তারাও তাকে জন্মদিনে উইশ করতে চায়। উইশ ধরেন করলো, তাতে কি 15ই আগস্টের মর্মত্ব বা মহত্ব গুরুত্ব কি কমে যায়? বাংলাদেশে 15ই আগস্ট অনেক মানুষ ঘরের মধ্যে করলো, জন্মদিন পালন করে না? করে তো। তাতে কি উনাদের শোক দিবসে কোনো ভাটা পড়ে? এইভাবে যারা ভাবে তারা রাজনৈতিকভাবে কতটা হীনমন্য আপনি আমাকে বলেন তো, কতটা হীনমন্য? এটা হলো জাতীয় একটা ব্যাপার। সপরিবারে শেখ মুজিবুর রহমান নিহত হয়েছে, সারা পৃথিবীতে আপনার এটাকে জঘন্য হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত। সেটার মহত্ব গুরুত্ব একজন রাজনীতিক জন্মদিন পালন করলে নষ্ট হয়ে যাবে। শেখ রবিউল আলম একজন প্রধান বিরোধী রাজনৈতিক দল যখন এই দিন উল্লাস প্রকাশ করে, উচ্ছ্বাস প্রকাশ করে, তখন সেটিকে আপনি উল্লাস উচ্ছ্বাস দেখেছেন কবে? আপনি দেখবেন যে নেতা কর্মীরা তার অফিসে গিয়ে একটা কেক নিয়ে যেতেন, উনি তাদের আবেগকে দিয়ে উনি কাটতেন। এটা তো জাতীয় পর্যায়ে বিএনপি দেশব্যাপী কোনো অনুষ্ঠান কোনোদিন করেনি। আপনি আমাকে বলেন কবে করেছে? আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি এই 15 বছর রাজনীতি জীবনে দেখিনি। এর আগে কি হয়েছে হয়তো মেমোরিতে নাই, 15 বছর তো আমি দেখছি না। কিন্তু আমি বলছি যে যদি করে, তাতে কি ওই ঘটনা ঢাকা পড়ে? আর ওই ঘটনা যদি ঢাকা পড়ে যায়, আমার কথাটাকে বোঝেন জাহিদ ভাই, আমি কিন্তু পজিটিভলি বলছি, তাহলে সেই সংখ্যা যদি আওয়ামী লীগের মধ্যে থাকে, সেটা কি রাজনীতি? সেটা কি উদারতা? উদারতা নয়, সংকীর্ণতা। আমি সেইটা বলছি, আওয়ামী লীগের সংকীর্ণতা থাকা উচিত না, কারণ সেটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। আমি আবার আপনাকে বলি, পৃথিবীর অনেক দেশে অনেক রাজনীতিবিদ নির্মমভাবে হত্যা হয়েছে। যেদিন হত্যা হয়েছে তার মানে ওই দিন ওই দেশের সমস্ত কিছু কোলাপস হয়ে যায়নি, জাতি স্মরণ করেছে। শেখ মুজিবুর রহমানের ওই হত্যাকাণ্ড আমি বলছি হৃদয় বিদারী, কিন্তু তাকে তার ঊর্ধ্বে রাখতে হবে। ছোটখাটো বিষয় নিয়ে তার সাথে তুলনা করা যাবে না। প্লিজ আরেকটু আলোচনা শেষ করতে হলে আমি জজমান নিয়ে দুটো কথা বলতে চেয়েছিলাম। যাই হোক, আপনার যেহেতু সময় নাই, আমি ওই বিষয়ে আর যেতে চাচ্ছি না। ওটাও আমি আপনাকে বলি, ওটাও সাজানো নাটক বলে না। জজ মিয়া নিজে এসে এই কথা স্বীকার করতে বলেছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করেছিল, কিন্তু তদন্তে তাকে চূড়ান্তভাবে কিন্তু আসামি করেছিল না। আপনি খোঁজ নিয়ে দেখবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। যেমন হলি আর্টিজানদের ঘটনা, তৌহিদুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছিল এই বেকারির মধ্যে থেকে। তিনি সপরিবারে বেকারির আইটেম কিনতে গিয়েছিলেন, মানে নর্থ সাউথ
সাউথ ইউনিভার্সিটির এক টিচার 2 বছর কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার রেখেছিল, চূড়ান্ত তদন্তে কিন্তু সে খালাস পেয়েছিল, তাকে দই করা হয়নি হলি আর্টিজানের ঘটনায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা বড় ঘটনা ঘটলে অনেককে গ্রেপ্তার করে তদন্তের স্বার্থে, কিন্তু তার মানে আওয়ামী লীগ কিন্তু ওটা নিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য জর্জ বেলাল সাজানো কল্পকাহিনী আওয়ামী লীগ বলেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নিয়ে আলোচনা শেষ করবো। মাহমুদ সালাউদ্দিন আমার মনে হয় চৌধুরী, আপনি কথা কবেন, আমাকে একটু বলতে দেন। 15 আগস্ট আমি ক্লিয়ার করতে চাই, আমিও বলছি 15 আগস্ট যে কোনো মানুষ জন্মগ্রহণ করতে পারে, কিন্তু উনি যখন 90 থেকে 91 বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, আপনারা জানেন প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরের দিন কিন্তু একটা জীবনী ছাপানো হয় এবং আমরা খুব উৎসুক জনতা সেটা দেখতাম। আমার এখনও মনে আছে বেগম খালেদা জিয়া 1946 সালের 19 আগস্ট জন্মগ্রহণ করেন। 19 আগস্ট সেদিনকার পত্রিকা দেখেন আপনি, এখন সার্চ দেন, এখন বেরিয়ে আসবে সেটা। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আপনাকে, আমার স্পষ্ট মনে আছে 19 আগস্ট, কারণ 19 আগস্ট আমারও জন্মদিন। বেগম খালেদা 19 আগস্ট জন্মগ্রহণ করেন। আচ্ছা, তারপরে দেখেন 91 থেকে 96 বেগম জিয়ার জন্মদিনে তাতে কোনো উচ্ছ্বাস ছিল না। এমন কি এক কুপরামর্শ কে দিল জানি না আমরা, হঠাৎ করে 96 পর থেকে তিনি তার জন্মদিন শুরু করেন 15 আগস্ট। আমার এখানেই আপত্তি, মিথ্যা বানোয়ার জন্মদিন নিয়ে আপত্তি। জন্মদিন যে কেউ নিয়ে করতে পারে, 15 আগস্ট ওনার জন্মদিন ছিল না। আচ্ছা, কেক তো কাঠের, এটা একটা বিকৃত উল্লাস আমি মনে করি। আচ্ছা, পাশাপাশি আরো বলি, আপনি দেখেন তার পাসপোর্টের কিন্তু আরো ধরনের জন্মদিন, আপনি তার কাবিননামায় আরো ধরনের জন্মদিন, এগুলো কিন্তু এসছে পত্রপত্রিকায়। ওই ব্যাপারে আর গেলাম না, এসব এগুলো বলতে না আমাদের কোথায়, আমি বললাম না ওই যে ধর্ষক এবং ধর্ষিত একসাথে হাঁটতে পারে না। শুনেন, আপনি এই রাষ্ট্রটাকে বিভাজন করেছেন ওই জায়গায় দাঁড়িয়ে। আপনি দেখেন শোকাহত মাকে সান্ত্বনা দিতে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার সামনে দরজাটা বন্ধ করে দিয়েছে। এটা কোন ধরনের সংস্কৃতি? আমি তো সেদিনেই সব কিছু বন্ধ করে দিয়েছেন। আচ্ছা, আরেকটা বলি, তিনি বলেন জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের কোনো কিছুই এই আওয়ামী লীগ তোয়াক্কা করে না। আমি বলি, কালকে শুধু পরশুদিন একটা ঘটনা দেখেন, হঠাৎ করে বললো কি ব্যাটারি চালিত রিক্সা কিন্তু চলাচল করতে পারবে না। বিক্ষোভ বিপ্লব করলো, বঙ্গবন্ধু কন্যায় সমাধান দিল না। আমার যেহেতু মানুষ পছন্দ করছে না, অধিকাংশের চেতনাকে ধারণ করাই হলো রাজনীতিবিদদের কাজ। তিনি বললেন না, এই সিদ্ধান্ত থেকে আমরা সরে আসবো। এটাই হলো জনগণের মতের প্রতি শ্রদ্ধা জানানো। আর ভোট, নিজেরাই ভোটে যান না, ভোটের বাক্সের প্রতি শ্রদ্ধা তো আপনাদেরই নেই। কারণ আপনারা সমস্ত মানুষকে সারা বাংলাদেশের প্রোগ্রামের মাধ্যমে নিজেদের নেতাকর্মীকে উদ্বুদ্ধ করেছেন ভোটের, যেন আপনারা ভোটে আসবেন। হঠাৎ করে 28 অক্টোবরের অস্বাভাবিক স্বপ্ন আপনাদেরকে সব তছনছ করে দিয়েছেন। আপনারা আর অধিক আগান নেই, আপনারা নির্বাচনে যান, আজকে নির্বাচনকে দোষারোপ করছেন। আরেকটা কথা বলি, জনগণের সরকার বলে আজকে দেখেন শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হওয়ার পরে দুইটা ঘটনা বলে আমি শেষ করব। প্রথম, ইমরান খান যখন সর্বপ্রথম শপথ নেন প্রধানমন্ত্রী হিসেবে, তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। তিনি বললেন তার দেশকে তিনি সুইডেন বানাতে চান। পাকিস্তানের ন্যাশনাল টিভিতে এরকম একটা টক শোতে দাঁড়িয়ে পাকিস্তানের বুদ্ধিজীবীরা বললেন আপনাকে সুইডেন বানানোর কোনো দরকার নেই, আপাতত বাংলাদেশে বানিয়ে দেখিয়ে দেন। যদি বাংলাদেশও বানাতে চান আপনার 10টা বছর সময় লাগবে। এই হলো বাংলাদেশ, বাংলাদেশের লিডারশিপ ওই জায়গায় নিয়ে গেছে। আচ্ছা, নতুন প্রধানমন্ত্রী যিনি হয়েছেন শাহবাজ শরীফ, শাহবাজ শরীফ শপথ নেওয়ার পরে বললেন বাংলাদেশকে, তিনি যখন ছোটবেলায় কিশোরকালে বাংলাদেশের গল্প শুনতেন, অর্থাৎ তখন পূর্ব পাকিস্তান তারা বলতেন, পূর্ব পাকিস্তান একটা বার্ডেন মনে করতেন পাকিস্তানের জন্য। বলে সে বাংলাদেশের বিস্ময়কর উত্থান থেকে তিনি এখন লজ্জিত, তিনি এখন লজ্জাবোধ করছেন। এটা কি আর কিচ্ছু না, লিডারশিপ। শেখ হাসিনা একজন মানুষ, পৃথিবীতে 183টি দেশে বুঝিয়ে দিয়েছেন। ফখরুল ইমাম ভাই বলেছেন তিনি কোন ধরনের লিডারশিপ। এক ক্রাইসিস ম্যানেজমেন্ট কাকে বলেন? দেখ, শুধুমাত্র বলে আমি মহামারীর সময় সারা বিশ্ব তছনছ হয়ে গেছে, আমেরিকার মতো জায়গা, প্রতিদিন আমরা আমাদের স্বজন হারানোর বেদনা আমরা কাঁদতাম। সেই বাংলাদেশে দাঁড়িয়ে অন্তত যাই হোক কোনো মানুষকে একবেলা উপোস থাকতে দেয়নি বঙ্গবন্ধু। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতের সময় নেই, আমরা আলোচনা শেষ করতে চাই। শেখ রবিউল আলম এবং ফখরুল ইমাম, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, টেলিভিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন।